বাংলাদেশে আনুপাতিক প্রতিনিধিত্ব মানে পিআর নির্বাচন পদ্ধতি নিয়ে বেশ গরম একটা আলোচনা চলছে, তাই না? খুবই গরম। মানে দলগুলোর মধ্যে মতবিরোধটা বেশ তীব্র পর্যায়ে পৌঁছেছে। হ্যাঁ, আর কেউ কেউ তো বলছে এটা নাকি সংঘাতের দিকেও যেতে পারে। ঠিক। আর এই রকম একটা টেনশনের আবহের মধ্যেই জনাব আতিকুর রহমান অমি একটা সমাধানের প্রস্তাব এনেছেন। ওহ আচ্ছা, পিআর নির্বাচন বিরোধ, আতিকুর রহমানের সমাধান প্রস্তাব, এই লেখাটা তাই তো? হ্যাঁ, এই লেখাটারই কিছু অংশ নিয়ে আমরা আজ কথা বলবো। আমাদের আজকের উদ্দেশ্য তাহলে জনাব রহমানের ওই ৩টি শর্ত, সেগুলো একটু খুঁটিয়ে দেখা। উনি ভাবছেন এগুলো মানলে হয়তো একটা সমাধান আসতে পারে। বেলজাপ্ত। আর শুরুতেই কিন্তু প্রেক্ষাপটটা বোঝা দরকার। মানে উৎস যেমন বলছে, বিএনপি এর বিপক্ষে তাদের ভয় সরকার গঠন হয়তো কঠিন হয়ে যাবে। আর অন্যদিকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এর আবার এর পক্ষে খুব জোরে সরে আছে। কিন্তু লেখকের চিন্তাটা আরও গভীর। উনি বলছেন এটা শুধু পদ্ধতিগত বিরোধ না, এটা এমন দিকে যেতে পারে যা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি, এমনকি উনার ভাষায় এক ধরনের ফ্যাসিবাদী শক্তির ফেরার পথও নাকি করে দিতে পারে। ফ্যাসিবাদী শক্তি? এটা তো বেশ বড় কথা। হ্যাঁ, বেশ আশঙ্কার কথাই। বেশ, তাহলে চলুন একটু গভীরে যাই। এই যে বিরোধ, এর গোড়াটা কোথায়? বিএনপি ঠিক কী কারণে আপত্তি করছে? উৎস কি বলছে? উৎস থেকে যা বোঝা যাচ্ছে, বিএনপি সম্ভবত চায় প্রচলিত যে পদ্ধতিটা আছে, ফার্স্ট পাস দ্য পোস্ট, সেটাই থাকুক। কারণ ওটাতে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সহজ। হ্যাঁ, সম্ভবত সেটাই তারা মনে করে। পিআরএলে তো আসন ভাগাভাগি হয়ে যাবে, একক ক্ষমতা চর্চায় একটু বাধা আসতে পারে। আর অন্য দলগুলো যারা পিআর চাইছে, জামায়াত বা ইসলামী আন্দোলন, তাদের দিক থেকে দেখলে উৎস ইঙ্গিত দিচ্ছে তারা মনে করে প্রচলিত সিস্টেমে তারা যে ভোট পায় সে তুলনায় সংসদে প্রতিনিধিত্ব পায় না, একদমই কম পায়। আচ্ছা, তো পিআরএলে ভোটের হার অনুযায়ী আসন পাবে, সংসদে তাদের কথা বলার সুযোগ বাড়বে, নীতি নির্ধারণে অংশ নিতে পারবে। এটাকে তারা অনেক বেশি গণতান্ত্রিক মনে করছে। কিন্তু লেখক তো শুধু এই পদ্ধতির পার্থক্য নিয়েই ভাবছেন না, বলছেন সংঘাতের কথাও। হ্যাঁ, এখানেই তো লেখকের মূল কনসার্ন। এটা নিছক মতপার্থক্য না। তার মতে এই যে দুই পক্ষই নিজের অবস্থানে শক্ত হয়ে আছে, এটা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। আর তাতে সুযোগ নেবে অন্য কেউ। ঠিক। আর সবচেয়ে ভয়ের কথা যা বলছেন, এই গণ্ডগোলের সুযোগে একটা নির্দিষ্ট শক্তি, যাকে তিনি ফ্যাসিবাদী বলছেন, তারা আবার ক্ষমতায় আসার সুযোগ পেয়ে যেতে পারে। এই ফ্যাসিবাদী শব্দটা লেখক কি নির্দিষ্ট করে বলেছেন কাদের কথা বলছেন? উৎস কি কিছু বলে? না, উৎস কিন্তু সরাসরি কোনো দলের নাম বলেনি, তবে সাবেক ক্ষমতাসীনদের আর ওই জোটের সকলকে নিষিদ্ধ করার কথা বলেছেন। ওহ আচ্ছা, ইঙ্গিতটা তাহলে একটা নির্দিষ্ট দিকেই। হ্যাঁ, ইঙ্গিতটা স্পষ্ট। তবে দেখুন, এই ফ্যাসিবাদী শব্দটা তো রাজনৈতিকভাবে খুব ভারী আর বিতর্কিত। আমরা শুধু লেখকের কথাটা তুলে ধরছি, এর সত্যতা বিচার করছি না। মূল কথা হল লেখকের ভয় এই পরিস্থিতি খারাপ দিকে মোড় নিচ্ছে। এই জটিল অবস্থার মধ্যেই তাহলে আতিকুর রহমান তার ৩ দফা প্রস্তাব আনছেন। তিনি বিএনপির ক্ষমতা ধরে রাখার ইচ্ছা আর অন্য দলগুলোর প্রতিনিধিত্বের দাবির মধ্যে একটা ব্যালেন্স করার চেষ্টা করছেন। একদম। তার প্রস্তাবটা হল কিছু শর্ত দিয়ে একটা সমঝোতা করা। তিনি বলছেন, বিএনপি যদি ৩টা শর্ত মানে, তাহলে হয়তো পিআর চাওয়া দলগুলো প্রচলিত পদ্ধতিতে ভোটে আসতে রাজি হতে পারে। ইন্টারেস্টিং, একটা লেনদেনের মতো আর কি। হ্যাঁ, কিছু পেতে হলে কিছু ছাড়তে হবে টাইপের। বেশ, শুনতে আগ্রহী হচ্ছি শর্তগুলো। প্রথমটা কি? প্রথম শর্তটাই বোধহয় সবচেয়ে কঠিন আর বিতর্কিত। লেখক বলছেন, বিএনপিকে পূর্ণ সহযোগিতা করতে হবে একটা বিশেষ রাজনৈতিক জোটকে নিষিদ্ধ করার উদ্যোগে। কোন জোট? লেখক একে বলছেন ফ্যাসিবাদী মহাজোট। এই জোটের মূল দল এবং এর সহযোগীদের রাজনীতি থেকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। উনি বেশ পরিষ্কার করে সাবেক ক্ষমতা শক্তিদের আর ওই জোটের সকলকে নিষিদ্ধ করার কথা উল্লেখ করেছেন। সর্বনাশ, এটা তো সাংঘাতিক প্রস্তাব। এর আইনি আর রাজনৈতিক প্রভাব কি হতে পারে ভাবা যায়? লেখক নিজেও কিন্তু মানছেন যে এটা খুব ঝুঁকিপূর্ণ। ব্র্যাকেটে রিস্ক লিখেছেন, কিন্তু তারপরেই বলছেন তবে করতে হবে। ওনার মতে এটা ছাড়া উপায় নেই। হ্যাঁ, উনার মতে দেশের জন্য এটা দরকারি, তবে এর মধ্যে একটা কিন্তু আছে। সেটা কি রকম?
উনি বলছেন এই বিশেষ মতাদর্শের সমর্থক বা নেতা যাদের বিরুদ্ধে কোনো সিরিয়াস ক্রিমিনাল কেস বা অভিযোগ নেই তাদের রাজনীতি করার সুযোগ দেয়া উচিত। ও ঢালাওভাবে নয় তাহলে। না, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা। কিন্তু আসল প্রশ্ন হল ফ্যাসিবাদী কাকে বলবো সেই সংজ্ঞা কে ঠিক করবে, কোন আইনে নিষিদ্ধ করা হবে? উৎস কিন্তু এগুলো কিভাবে হবে সেই জটিলতা নিয়ে কিছু বলেনি, শুধু আইডিয়াটা দিয়েছে। এটা মানা রাজনৈতিকভাবে কতটা সম্ভব সে তো বিরাট প্রশ্ন, কিন্তু বোঝা যাচ্ছে লেখক একটা বড় ধরনের রাজনৈতিক ঝাঁকুনি বা পরিবর্তনের কথা ভাবছেন। আচ্ছা, দ্বিতীয় শর্তটা? ওটা নাকি এমপিদের নিয়ে। হ্যাঁ, দ্বিতীয়টা সরাসরি এমপিদের টাকা পয়সা আর ক্ষমতা নিয়ে। প্রস্তাব হলো সংসদ সদস্যদের নামে যে বিশাল অঙ্কের ঠোক বরাদ্দ দেওয়া হয় প্রতি বছর, হ্যাঁ হ্যাঁ, শুনেছি। সেটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। এই থোক বরাদ্দ এটা সে কি? কত টাকা থাকে এখানে? উৎস কি বলে? উৎস বলছে প্রত্যেক এমপি তার এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজ দেখানোর জন্য বছরে প্রায় 20 কোটি টাকা পান এই বরাদ্দ থেকে। 20 কোটি বছরে? হ্যাঁ, আর লেখক তো এমনও বলছেন যে কিছু প্রভাবশালী এমপির ক্ষেত্রে এই অঙ্কটা নাকি 100 কোটিও ছাড়িয়ে যায়। অবশ্য এই সংখ্যাটা কতটা সঠিক তা যাচাই করার উপায় আমাদের এখানে নেই, কিন্তু মূল কথা হলো এমপিদের হাতে সরাসরি উন্নয়নের জন্য বিরাট অঙ্কের টাকা থাকে। লেখক তো এর খুব কড়া সমালোচনা করেছেন, তাই না? খুবই কড়া ভাষায় উনি লিখেছেন, এই টাকার মধুর জন্য দুনিয়ামুখী, লোভী, অসৎ এমপিরা পাগল হয়ে থাকে। ওদের এমপি হওয়ার মূল কারণ এই মধু। ওনার মতে এই টাকাই অনেককে এমপি হতে টানে, অসৎ লোকদের। ঠিক, ওনার মতে এই সহজ টাকা পাওয়ার লোভেই অনেকে এমপি হতে মরিয়া হয়ে ওঠে, এমনকি পেশিশক্তি বা দুর্নীতি সেদিকেও নাকি ঝুঁকে পড়ে। তাহলে লেখকের প্রস্তাব কি? এমপিরা এলাকার উন্নয়ন করবে না, সেটা কে করবে? লেখকের যুক্তিটা হল, এমপিদের আসল কাজ হওয়া উচিত জাতীয় স্তরে আইন বানানো, দেশের জন্য পলিসি ঠিক করা, সরকারের কাজ তদারকি করা, জবাবদিহিতা নেওয়া। বুঝতে পারছি। এলাকার রাস্তা, স্কুল, হাসপাতাল এইসব উন্নয়ন কাজ করবে স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এরা। আর সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো, যেমন স্থানীয় সরকার, স্বাস্থ্য, শিক্ষা বা সড়ক ও জনপথ। ক্ষমতাটা ভাগ করে দেওয়া, কাজটাও ভাগ করে দেওয়া। একদম, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। প্রস্তাবটা হল, এমপিদের থাকবে নির্দিষ্ট বেতন ভাতা আর সংসদীয় কাজের জন্য যা যা দরকার, কিন্তু উন্নয়নের জন্য আলাদা টাকা বা ক্ষমতা থাকবে না। আর তাতে কি হবে মনে করেন লেখক? উনি মনে করেন এটা বন্ধ হলেই অনেকে সন্ত্রাসী, অর্থাৎ যারা শুধু টাকার লোভে রাজনীতিতে আসে, সরে পড়বে। এটা আসলে পুরো সংসদীয় সিস্টেমের একটা মৌলিক সংস্কারের প্রস্তাব। এটা নিয়েও তো তুমুল আপত্তি উঠবে মনে হয়, বিশেষ করে এমপিদের দিক থেকে। লেখক যে বলছেন সন্ত্রাসী সরে পড়বে, উৎস কি কোনো ডেটা বা যুক্তি দিয়েছে এর পেছনে, নাকি এটা লেখকের একটা ধারণা? উৎস সরাসরি কোনো ডেটা বা বিস্তারিত কার্যকারণ দেয়নি, তবে লেখকের লেখার ধরন দেখে মনে হয় উনি বিশ্বাস করেন এই থোক বরাদ্দটাই রাজনৈতিক দুর্বৃত্তায়নের একটা বড় কারণ। এই টাকা নিয়ে ঝামেলা হয়। হ্যাঁ, এই টাকা নিয়ন্ত্রণ নিয়ে মারামারি, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এসব হয়। তাই এটা বন্ধ হলে শুধু টাকার লোভে যারা রাজনীতি করে তারা আগ্রহ হারাবে, পেশি শক্তির ব্যবহারও কমবে। এটা লেখকের একটা দৃঢ় অনুমান বা সিদ্ধান্তই বলা চলে। লেখায় এর সপক্ষে আলাদা কোনো গবেষণা বা ডেটা উনি দেননি। বোঝা গেল, এটা হলে রাজনীতিতে একটা বড় পরিবর্তন আসতেই পারে, যদিও চ্যালেঞ্জ অনেক। আচ্ছা, এবার 3 নম্বর শর্তে আসি। এখানেও কি কোনো ব্যালেন্সের চেষ্টা আছে? হ্যাঁ, তৃতীয়টা একদম পরিষ্কার একটা আপোষ প্রস্তাব। শর্তটা হলো, যদি শেষ পর্যন্ত দলগুলো রাজি হয়ে প্রচলিত পদ্ধতিতেই ভোট করে, ফার্স্ট পাস্ট দ্য পোস্টেই। হ্যাঁ, ওটাতেই যদি হয় এবং সরকার গঠিত হয়, তাহলেও ক্ষমতার কিছু গুরুত্বপূর্ণ জায়গা ভাগ করতে হবে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর নীতিতে। কোন কোন জায়গা? উৎস 3টে জায়গার কথা বলছে। 1, যদি ভবিষ্যতে দেশে কোনো উচ্চ কক্ষ হয়, যেমন ধরুন সিনেট, আচ্ছা, সেটার সদস্যপদ দলগুলোর পাওয়া ভোটের অনুপাতে ভাগ হবে। 2, সংসদে মহিলাদের জন্য যে রিজার্ভড সিট আছে, সংরক্ষিত আসন, হ্যাঁ, সেগুলো ভোটের অনুপাতে দলগুলোর মধ্যে ভাগ করে দিতে হবে। আর 3, সরকার গঠনের পর মন্ত্রিসভার যে বিভিন্ন মন্ত্রণালয়, সেগুলো ভাগ করার সময়ও
প্রাপ্ত ভোটের হার বিবেচনা করতে হবে মানে আনুপাতিক নীতি মানতে হবে। বাহ, এটা তো বেশ ইন্টারেস্টিং একটা চাল। মানে যারা পিআর চাচ্ছে তাদেরও কিছুটা দেওয়া হচ্ছে এখানে। ঠিক ধরেছেন। এর মানে হল যে দলগুলো পিআর চাচ্ছে কারণ হয়তো তারা ভাবে প্রচলিত পদ্ধতিতে আসন কম পায়, তারা যদি এই শর্ত মেনে ভোটে যায় এবং খুব বেশি আসন নাও জেতে, তাহলেও তারা ক্ষমতার অংশীদার হতে পারবে। উচ্চকক্ষে আসন, সংরক্ষিত নারী আসনের ভাগ, মন্ত্রিসভায় জায়গা, এগুলোর মাধ্যমে তাদের যে ক্ষমতার অংশীদার হওয়ার দাবি সেটা কিছুটা হলেও পূরণ হবে। একটা হাইব্রিড সিস্টেমের মতো তাহলে, ভোট একভাবে কিন্তু ক্ষমতা ভাগাভাগি অন্যভাবে। হ্যাঁ, অনেকটা সেরকমই। নির্বাচনের মূল পদ্ধতি একরকম, কিন্তু ক্ষমতা বন্টনের কিছু জায়গায় পিআর নীতি। তাহলে পুরো বিষয়টা যদি এক কথায় বলি, বিএনপি যদি এই 3টে শর্ত মানে ওই ফ্যাসিবাদী জোট নিষিদ্ধ করতে সাহায্য করা, এমপিদের থোক বরাদ্দ বাতিল করা আর ক্ষমতা বন্টনের ওই নির্দিষ্ট জায়গাগুলোতে পিআর নীতি আনা, তাহলেই কেবল পিআর চাওয়া দলগুলো পুরনো পদ্ধতিতে ভোটে আসার কথা ভাববে। হ্যাঁ, কিন্তু উৎস এখানে বলছে যে ছাড়টা দুপক্ষকেই দিতে হবে। লেখক বলছেন নির্বাচনী সংকট নিরসনে সবারই কিছু ছাড় দেওয়া উচিত। মানে শুধু বিএনপি ছাড়বে তা না। না, পিআরের দাবিদার দলগুলোকেও তাদের মূল দাবি থেকে একটু নমনীয় হতে হবে যদি বিএনপি এই 3টা শর্ত পূরণ করে। মানে দুপক্ষের জন্যই কিছু পাওয়ার, কিছু ছাড়ার ব্যাপার, একটা উইন উইন পরিস্থিতি তৈরির চেষ্টা আর কি। কিন্তু রাজনৈতিক বাস্তবতা কি এত সহজ? বিএনপি কি এতগুলো কঠিন শর্ত মানবে, বিশেষ করে প্রথমটা, ওই জোট নিষিদ্ধ করার ব্যাপারটা? এটাই তো আসল প্রশ্ন। আবার অন্য দলগুলোই বা কিভাবে নিশ্চিত হবে যে শর্ত মানা হলে তারা আসলেই পিআরের দাবি ছাড়বে? দেখুন, উৎস কিন্তু এই প্রস্তাবগুলো কতটা বাস্তবসম্মত বা দলগুলো কি প্রতিক্রিয়া দেখাবে তা নিয়ে বিশেষ কিছু বলেনি। এটা মূলত লেখকের একটা তাত্ত্বিক মডেল বা সমাধান কাঠামো। বাস্তবে তো প্রতিটি শর্ত নিয়ে বিরাট বিতর্ক হতে পারে। যেমন কোনো দলকে নিষিদ্ধ করার প্রসেসটা খুবই জটিল, এর জন্য ব্যাপক রাজনৈতিক ঐক্য লাগে, যা এখন আছে বলে তো মনে হয় না। ঠিক। আবার এমপিরা তাদের থোক বরাদ্দের ক্ষমতা ছাড়তে চাইবেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন। আর পিআর চাওয়া দলগুলোও হয়তো আরও গ্যারান্টি চাইবে। আর যদি বিএনপি এই শর্তগুলো না মানে, তাহলে কি হবে বলে লেখক মনে করেন? সেক্ষেত্রে লেখকের মতে পিআর পদ্ধতির দাবিতে অন্য দলগুলোর আর কোনো উপায় থাকবে না তাদের অবস্থানে অটল থাকা ছাড়া। মানে অচল অবস্থা আরও বাড়বে। হ্যাঁ, অচলাবস্থা বাড়বে, সংঘাতে ঝুঁকিও বাড়বে, পরিস্থিতি আরও জটিল হবে। লেখক মনে করছেন তার দেওয়া এই শর্তগুলোই হয়তো এই জট থেকে বের হওয়ার একমাত্র পথ। সুনির্দিষ্ট কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা কৌশল উনি দিয়েছেন, কিছু শর্তের বিনিময়ে একটা সমঝোতার চেষ্টা। এই পুরো আলোচনা থেকে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার, তাই না? রাজনৈতিক সমস্যা, বিশেষ করে নির্বাচন পদ্ধতির মতো বিষয়ে যে মতভেদ, তার সমাধান শুধু আইন বা পদ্ধতি বদলালে হয় না। ঠিক। এর গভীরে জড়িয়ে থাকে ক্ষমতা কিভাবে ভাগ হবে, দলগুলোর টাকা পয়সার সুযোগ সুবিধা কি থাকবে, আর অতীতের রাজনৈতিক হিসাব নিকাশ কিভাবে চুকানো হবে। এই সব জটিল বিষয়। আতিকুর রহমানের প্রস্তাবে কিন্তু এই সবগুলো দিকই আছে। সত্যি তাই। একদিকে যেমন নির্দিষ্ট জোটকে নিষিদ্ধ করার মতো অতীতের হিসাব চুকানোর কথা, তেমনি এমপিদের আর্থিক ক্ষমতা কমানোর মতো বর্তমানের লোভ বন্ধের শর্ত, আবার ক্ষমতা বন্টনে পিআর এনে ভবিষ্যতের ব্যালেন্স করার চেষ্টাও আছে। এবং এ ধরনের প্রস্তাবগুলো নিয়ে যখন আমরা ভাবি তখন একটা বড় প্রশ্ন মনে আসে। ধরুন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি একে অপরের প্রতি ন্যূনতম বিশ্বাস বা শ্রদ্ধাই না থাকে, তাহলে শুধু কিছু আইন বা নিয়মকানুন বদলালে কি দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা আসবে? এটাই হয়তো আজকের আলোচনার শেষে আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন। প্রস্তাবটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, বিতর্ক উস্কে দেওয়ার মতো, কিন্তু এর বাস্তবায়ন তো নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর। প্রশ্ন হল, ক্ষমতার এই নতুন ভাগাভাগি আর অতীতের হিসাব মেলানোর ফর্মুলাগুলো কি দলগুলোর মধ্যে সে বিশ্বাসটা তৈরি করতে পারবে? ঠিক। যদি সেই বিশ্বাসের ঘাটতিটাই থেকে যায়, তাহলে যে কোনো পদ্ধতিগত পরিবর্তনকে শেষ পর্যন্ত শুধু কাগজেই থাকবে, বাস্তবে কোনো প্রভাব ফেলবে কি? এই প্রশ্নগুলো নিয়ে সত্যি আরও গভীর ভাবনার দরকার আছে।